বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত জনপ্রিয় পাহাড়ি জয়ন্তী রাজস্ব গ্রাম তাহলে কি আর বন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেই? অভিযোগ, 37টি রাজস্ব গ্রামকে কোর এলাকা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। 25শে জানুয়ারি 2022 সালের আদেশে ট্রাইব্যুনাল বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত 69টি পর্যটন লজ, হোটেল ও রেস্তোরাঁর বিষয়টি বিবেচনা করে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে যে বক্সা টাইগার রিজার্ভের ভেতরের 37টি গ্রামকে রাজস্ব গ্রাম হিসেবে বিজ্ঞাপিত করা হয়েছে। এই গ্রামগুলো আর বন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেই। এই পরিবর্তন কিভাবে ঘটেছে তার ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনাল রাজ্য সরকারকে নির্দেশ দেয়। 25/9/2017 তারিখের 29/8/18 এর 4 নং স্মারকলিপির মাধ্যমে পর্যটন লজ, হোটেল ও রেস্তোরাঁর মালিকদের নোটিশ জারি করা হয়। তবে নোটিশের পর কী পদক্ষেপ নেওয়া হয়েছিল তার উল্লেখ নেই। শুধু বলা হয়েছে 8ই ডিসেম্বর 2021 তারিখে অবৈধ স্থাপনাগুলি ভেঙে ফেলা হয়। ট্রাইব্যুনালের শতপ্রণোদিত মূল আবেদন নম্বর 110/2021 EZ জয়ন্তী বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলায় অবৈধ হোটেল ও রিসর্ট সংক্রান্ত বিষয়টি বিবেচিত হয় এবং 25/1/2022 তারিখে মামলাটি নিষ্পত্তি করা হয়। তবে দেখা যায় ব্যক্তিগত মালিকাধীন 69টি পর্যটন লজ, হোটেল ও রেস্তোরাঁ রাজস্ব গ্রামের মধ্যেই অবস্থিত। এই গ্রামগুলো একসময় বনাঞ্চলের অংশ ছিল। 17/10/2014 তারিখের 2802 এলপি নাম্বার বিজ্ঞপ্তির মাধ্যমে বক্সা রিজার্ভের অন্তর্গত 37টি গ্রামকে রাজস্ব গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে বলা হয় রাজস্ব গ্রামগুলো আর বন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেই। এবার দেখে নেওয়া যাক সেই আদেশনামাটি। যে গ্রামগুলো আর বন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণেই নেই সেই গ্রামের পিডব্লিউডি রাস্তার ধারে নির্দিষ্ট বাস স্ট্যান্ডে এক ভারতীয় নাগরিক অন্য একজন নাগরিককে গাড়িতে তুলে দেওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে বন বিভাগ কিভাবে তাকে মানসিক চাপ সৃষ্টি করে অফিসে নিয়ে যায়। অভিযোগ, অফিসে নিয়ে গিয়ে তাকে রাতের মধ্যেই এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। যদি তিনি সত্যিই কোনো বেআইনি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকতেন তাহলেও কি পঞ্চায়েত এলাকার মধ্যে থেকে পঞ্চায়েত বা পুলিশ প্রশাসনকে না জানিয়ে এভাবে নিয়ে যেতে পারত? সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে খবর দেওয়া হলো না কেন? তাকে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল? অভিযোগ, বন বিভাগের এক কর্মীর ফোন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়। সেই সময় তিনি যে বক্তব্য দিয়েছিলেন তার ভিডিওটি দেখে নেওয়া যাক। সেটাতে আমাকে একটু সময় দিতে হবে, গোছা ছড়া সবকিছু করার। এখানে তো সমস্ত কিছু আছে আমার স্যার, জিনিসপত্র সবকিছু আছে। এই মুহূর্তে তো হবে না, আমাকে তো একটু সময় দিতে হবে। সেটা তো আমি দেখছি, আমি করে দিতে ব্যবস্থা করছি। এরকম আমাকে কেউ কোনোদিন বলেনি যে এখানে থাকা যাবে না বা কেউ কিছু করা যাবে না। এটা তো আমাকে কেউ বলেনি, যে তাহলে তো আমি রেন্টই নিতাম না এখানে। না, আমাকে কেউ কিছু বলেনি যে জিজ্ঞাসা করতে হবে বা পারমিশন নিতে হবে। আচ্ছা, না আমি তো চুরি তো করিনি, আমার তো ভালো লাগে, আমার সেই হিসেবে আমি থাকি। আচ্ছা, তো এগুলো আমি জানতাম না যে এরকম থাকা যাবে না। তাহলে এই মাসেই শিফট করেছি এবং স্যার আমার একটা হিউজ খরচ হয়ে গেছে এবং আমার কাছে এখন টাকা পয়সাও বেশি নেই। পরিষ্কার ক্লিয়ার কথা। না স্যার, আমাকে একটু সময় দিতে হবে।
একটু সময় দিতে হবে এসব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। ठीक है चलिए आप दोनों आइए। ধরে আলিপুরদুয়ারে আসি, পাখির ছবি তুলি, সেই হিসাবে আমি প্রথমে ছিলাম পাম্পু বস্তিতে। এখানে এসছি গত 3 তারিখে, এই মাসের 3 তারিখে 28 বস্তিতে এসছি থাকতে। তো আজকে আমি বক্সা মোড় দিয়ে, আমার একজন বোন ছিল, ওকে বাসে তুলতে যাচ্ছিলাম, হাঁটছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি। তো আমি বললাম যে 28 মাইল। বলছে আধার কার্ড দেখি, তো আমি আধার কার্ড দেখালাম, বলছে আপনার বাড়ি চন্দননগর হুগলি, তাহলে 28 বস্তি কেন বলছেন? আমি বলছি যে আমি এখানকার লোকাল যেখানে আছি সেই অ্যাড্রেসটাই বললাম, কেন কি চন্দননগর কেউ চিনতে পারে না। তো সেই অ্যাড্রেসটা বললাম, উনি সঙ্গে সঙ্গে কাউকে ফোন করে বলছেন যে এরকম দুজন মহিলাকে বক্সা মোড় থেকে ধরলাম, এরা সন্দেহজনকভাবে হাঁটছিলেন, এরা এরকম পেয়েছি, ফোর্স পাঠাও, ওনারা এরকম পোর এরিয়ার মধ্যে হাঁটছেন। এবং তারপর জিজ্ঞাসা করছেন আপনি কি হিসাবে আছেন। আমি বলেছি যে আমি দীর্ঘদিন ধরে এখানে পাখির ছবি দেখি, পাখির ছবি তুলি, পাখি ছবি, আমার পাখি ভালো লাগে, পাখি তুলি এবং পাখি ওয়াচ করি, মানে এটা একটা নেশা, যারা বার্ড ওয়াচিং করে তারা জানে। তো বলছে যে এইভাবে যে আপনি যাচ্ছেন, আপনি কি কারোর থেকে পারমিশন নিয়েছেন বা কোনো পেপারস আছে, আপনি আমাদের কাছে আগে আসেননি কেন? আমি বলছি সেটা তো আমি জানতাম না যে এরকম পারমিশন নিতে হয়, আমি তো জানতাম না। বলছে যে না, আপনাকে এক্ষুনি চলে যেতে হবে, এই আজকেই যদি আপনি না যান গেটের ওপারে আপনাকে কোর্টে তোলা হবে, এবং এটা আপনি আইনত মানে দণ্ডনীয় কাজ করেছেন, এবং ফটোগ্রাফিটা নাকি একটা হান্টিং অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা নাকি ইল্লিগাল, এরকম বলছেন। এবং উনি একজন কোনো অফিসার কাউকে ফোন করে বলছেন এখানে দুজন মহিলা সন্দেহজনক ভাবে ঘুরছে, এরা ফটো তোলে, এদের আমাদের কাছে অনেক খবর ছিল। মানে খবর ছিল বলতে আমি কি বুঝলাম না, মানে ওই মেয়েটি তো আজকে প্রথম বোধহয় এসছে জঙ্গলে আমার কাছে। তো উনি এরকম বলছেন যে ওদেরকে নিয়ে আমি রেঞ্জ অফিসে যাচ্ছি এবং ওদের স্টেটমেন্ট নিতে হবে, মহিলা ফোর্স পাঠাও, এরকম বলে আমাদেরকে নিয়ে গেলেন। এবং ওখানে আমাদেরকে প্রায় বলতে গেলে লিখিয়ে নিয়েছেন আমরা বেআইনি ভাবে এখানে আছি, বেআইনি, মানে পুরো কাজটা নাকি বেআইনি। কি মানে আমি তো বুঝতে পারছি না ম্যাডাম। আইনি, একটা বেআইনি। আপনাকে প্রশ্ন, হ্যাঁ। এই রাত্রে বেলা আপনি একা মহিলা এখানে জঙ্গলের মাঝখানে দাঁড়ায় কি করতেছেন? আমি দাঁড়িয়ে আছি যে আমাকে যদি ফরেস্টের গাড়ি আসবে, আমাকে বললো যে আপনি যদি না যান আপনার কেস হয়ে যাবে, তাই আজকের মধ্যেই ছাড়তে, তাই জন্য আমি দাঁড়িয়ে আছি, ওনাদের গাড়ি আসলে আমি যেতে পারি। না, আমি একা একা কোথায় যাব আমি বুঝতে পারছি না, এখন তো এখানে কোনো কিছু মানে আপনার এখানে আমি দেখছি না, হ্যাঁ। কেউ মানে আপনার বন্ধু কেউ আত্মীয় নাই, এখন আপনাকে কে এখানে দাঁড়াইতে বললো? আমাকে ফরেস্টের এখানকার সান্তালাবাড়ির রেঞ্জ অফিসার রেঞ্জ বলেছেন অফিসার। যে এখানে আজকের মধ্যে যদি না ছাড়েন আপনাকে মানবো না কিছু, কালকে কোর্টে নিয়ে যাবো বা উনি- কেস দিয়ে দেবো। উনি কি আপনার লাইফের একটা উনি ইন্স্যুরেন্স নিতে পারে? আপনার লাইফের রিস্ক সেটা আপনি উনি বলতে নিতে পারবেন, পারে? আমি তো এখানে একটা ওনার জন্য দাঁড়িয়ে আছি। এখন এই বাজে রাস্তায়। করিব 7:30টার সময়, এখন একটা মহিলা জঙ্গলের মাঝখানে দাঁড়ায় দিয়ে এটা কোনো কথা হইলো? এটা বলুন ম্যাডাম। এবং এইভাবে দাঁড়িয়ে আছে, এবং সেই জন্য আমি বলেছি যে আমি কোনো ব্যক্তিগত অটোতে এত রাত্রে যাব না, আপনি আর যদি গাড়ি করে আমাকে বারে বার করতে পারেন তাহলে আমি যাব। সেখানে উনি বলছেন যে আপনার আমাদেরকে জিজ্ঞেস করে জঙ্গলে ঢোকা উচিত ছিল, আপনি কি সেটা করেছেন, এরকম বলছেন। আপনাকে কি আজকে অ্যারেস্ট করা হয়েছিল? অ্যারেস্ট নিয়ে যাওয়া হয়েছিল, কি কারণে? আমি হাঁটছিলাম আর এবং সেটা নাকি ইল্লিগাল, এবং এখানে থাকাও নাকি ইল্লিগাল। আমাকে বললো যে আপনি টুরিস্ট, আপনি এখানে কেন আসেন? আচ্ছা, কোনো মহিলা স্টাফ ছিল? হ্যাঁ তখন ছিল। তখন ছিল। এখন আপনাকে এখান থেকে মানে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, কিন্তু সেটা এখন উনি যেটা বললেন যে এখন কি আপনি মনে করেন আপনার লাইফ কোনো সিকিউরিটি থাকবে? না, কিছুই তো সিকিউরিটি থাকবে না, আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি ঠিক আছে। সেটাই রেঞ্জ অফিসারকে বললাম যে আমার তো ভয় লাগছে, আমি এরকম ভাবে যাবো না। আপনাকে কোথায় থেকে ধরছিল? বক্সা মোড় থেকে, বক্সা মোড় বাস। প্রশ্ন উঠছে, বক্সা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত 37টি রাজস্ব গ্রামে যেখানে পঞ্চায়েত রয়েছে, সেখানে বন বিভাগের কর্মীরা কিভাবে বনের আইন প্রয়োগ করছেন? সরকারের কোন কথাটি সঠিক? সরকারি নীতিগত ভুলের জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী হবে কেন? অভিযোগ, জয়ন্তী গ্রামকে উচ্ছেদের জন্যই মানুষের পেটে ভাতে মারার উদ্যোগ নিয়েছে বন বিভাগের একটি অংশ। অনেক মানুষ বন ভ্রমণের জন্য নয়, শুধুমাত্র শান্ত পরিবেশে কটা দিন থাকার উদ্দেশ্যেও জয়ন্তীতে আসেন। বনাঞ্চলে প্রবেশ না করে এবং কোনো অসামাজিক কাজে জড়িত না থাকলেও তাদের কেন বাধা দেওয়া হচ্ছে? তবে আইন কি শুধু সাধারণ মানুষের জন্যই? অভিযোগ, একই সময়ে গভীর জঙ্গলে ট্রাক্টর ও কংক্রিট ঢালাইয়ের মেশিন প্রবেশ করানো হচ্ছে। পরবর্তী প্রতিবেদনে গ্রামবাসীদের উদ্যোগে সেই ট্রাক্টর ও ঢালাই মেশিন আটকের ঘটনাটিও তুলে ধরা হবে।